সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার হেড অফ নিউজ জনাব দিয়ুতোষ পাল পিন্টু। জনাব পিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। বৃষ্টি নেই, তবুও জলাবদ্ধতা। সদর হাসপাতালে 30 কোটি টাকা আত্মসাৎ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত। দৈনিক আজকের দেশ বিদেশ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, 3 সাহায্য সংস্থার সুযোগ পাচ্ছে 1 বছর। হোটেল মোটেল জোনের সড়কের বেহাল দশা। কক্সবাজারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কর্মশালা শুরু। প্রতি মাসে 30 লাখ টাকা লুটপাট, পৌরসভার ওয়েলনেস ডিলারের আটা কালোবাজারে, বঞ্চিত সুফলভোগীরা। ডাকাতের সময় দূরেই চাঁদাবাজিতে ব্যস্ত ছিল পুলিশ। চকরিয়া বদরখালী সড়কে ডাকাতি, আহত 4, গ্রেপ্তার 3 ডাকাত। দৈনিক সাগর দেশ, আদালতের বাইরে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। জামায়াতের তরুণ নেতৃত্ব সামনে আসছে। বাসের সাঁকো দিয়ে চলাচল করছে টেকনাফের শিক্ষার্থীরা। কাঠ পাচারের দিয়ে বালুখালী বিট কর্মকর্তা বরখাস্ত, মুখে সামাজিক বনায়নের কাঠ পাচারের হিড়িক। দৈনিক ইনানি, উখে অপ্রতিরোধ্য মানব পাচার, পাচারকারীদের পুলিশি সহযোগিতার অভিযোগ। শহরে গ্যাস সিলিন্ডার বিক্রি নিয়ে নৈরাজ্য। আজ জেলা 20 দলীয় জোটের প্রতিনিধি সভা। উত্তরণের বিরুদ্ধে এবার 100 বছরের বুকদখলীয় খতিয়ানি জমি দখলের অভিযোগ। আচ্ছা, আমরা সম্প্রতি পৌরসভাতেও শুরু হয়েছে ভোটার হালনাগাদ তালিকা তৈরি করার বিষয়টা। একটা অভিযোগ পাওয়া যাচ্ছে, তথ্যে দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছে না তারা, তথ্য সংগ্রহকারী। বাড়িতে না গিয়ে তথ্য সংগ্রহ যদি না করে সেইটা কতখানি যুক্তিসঙ্গত হবে বা কোনো কথাই একুরেসির যে বিষয়টা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, এটা তো যথার্থ লিখেছে তারা পত্রিকার রিপোর্টার ডিটেলস খবর নিয়ে লিখেছে, এগুলো তথ্যগুলো আছে। এটা একটা অপরাধমূলক কাজ, কারণ বাড়িতে বাড়িতে গিয়ে করা না করে এখানে বসে অনেকে জানেই না যে এখানে হচ্ছে সেটাই। তাহলে তারা তো বাদ করবে। এখন যে করছে, যাকে দায়িত্ব দিয়েছে তার কিছু আসা যায় না, কিন্তু ওরা বাদ করবে। ওদের পরে আবার ভোটার হতে তালিকাভুক্ত হতে অনেক দৌড়াদৌড়ি, কিন্তু এটা তো হয় না। তাদেরকে সেজন্য বলেছে যে যাতে বাদ না যায় বাড়ি বাড়ি গিয়ে করতে। এখন বাড়ি বাড়ি গিয়ে করলে আরেকটা সুবিধা হয় কি, বাড়িতে সব মেম্বার না থাকুক, পেলেও তার কাছ থেকে তথ্যগুলো পাওয়া যেতে পারে, সঠিক তথ্যটা পাওয়া যায়। এটার ব্যাপারে ব্যবস্থা নিয়ে, এটা অবশ্য নির্বাচন অফিসেরও, নির্বাচন অফিস না, নির্বাচন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের যারা ডিল করবে এটা, তাদেরও একটু তদারকি করা দরকার। তারা তদারকি করলে তাহলে এখানে বসে স্কুলে বসে তো মহিলা করতে পারতেন না ভোটারে। হয়তো পত্রিকা যখন নিউজ উঠে হয়তো দেখবেন, এখন দেখা উচিত যে তাকে বাদ দেওয়া, না হলে তাকে বাধ্য করা যে তুমি বাড়ি গিয়ে যথাযথ করো, এটা ওয়ার্নিং দিয়ে যেতে হবে। সেটাই, এটা করা উচিত আর কি। একটা আমাদের সদর হাসপাতাল নিয়ে প্রায় সময় আমরা সংবাদ শিরোনাম হয় সংবাদপত্রের। আজকেও দেখা যাচ্ছে প্রায় 30 কোটি টাকা আত্মসাতের একটা বিষয় তদন্তে প্রমাণিত হয়েছে, এই ধরনের তথ্য আসছে। এটা অ্যাকচুয়ালি মানে যার বিরুদ্ধে অভিযোগ, মূলত বেশি অভিযোগ সামাদ সাহেব, যিনি বা উনি কোন পদে আসতে বোঝা যেত না, উনি সবগুলো সব পদের মধ্যে হিসাব মেনটেন করতেন। ডাক্তার কোথায় যাবে সেটাও মেনটেন করতেন, ডাক্তার কাকে বদলি করা হবে, মানে একজন সিভিল সার্জনের চেয়ে বড় ছিলেন ওনার ভাব কাজ করে। এবং হাসপাতালে ওনার রুমের ইয়েতে আর্মিরাতে প্রচুর টাকা পাওয়া গেছে, স্বর্ণ পাওয়া গেছে। তো এগুলো নিয়ে এতদিন ধরে তদন্ত চলছিল, কিছু বলা হয়নি। এখন তো বলছে যে
পত্রিকা বলছে যে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে যে এটার সাথে সংশ্লিষ্ট কারা আছে তাদেরকে তো শাস্তির আওতায় বা মামলা আনা যাবে, সামাদকে তো আনা যাবে না। আর সামাদ শুধু সেটা না, আরো করেছি কি আপনার সামাদ যেখানে থাকতো যে কোয়ার্টারটা, ওটা কিন্তু স্বাস্থ্য বিভাগের ভেতরে সে নাকি ওটার নাম টাম বদলিয়ে ফেলেছে, নিজেদের নামে করে ফেলেছে। এখন হাসপাতালের সাথে এখন যারা আছে তাদের একটা হিট চলছে যে এই ব্যাপারে। আর একটা সুবিধা ছিল যে তার ওই ডাক্তাররা তো মাথা কামাতো না, তো এগুলো নিয়ে সিভিল সার্জনের, কিন্তু আমরা যদি সিভিল সার্জন দোষ দিই, হাসপাতালের ব্যাপারে সিভিল সার্জনের কিছু করার কোনো এখতিয়ার নাই। এটা অনেকে জানে না, কিন্তু ওটা সিভিল সার্জনের কোনো এখতিয়ার মুক্ত না। সিভিল সার্জন বিভিন্ন অনুষ্ঠানে আসেন, ইয়ে করেন, ওখানে যে একজন তত্ত্বাবধায়ক থাকেন, ওনারই মূলত দায়িত্ব এগুলো দেখাশোনা। তত্ত্বাবধায়ক এবং আরম্ভ চিকিৎসা ব্যবস্থা তত্ত্বাবধায়ক সম্পূর্ণ বিষয়গুলো দেখেন। আচ্ছা, এই সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক কিন্তু সবসময় থাকে না, মাঝে মধ্যে দেখা যায় পদটা শূন্য থাকে, অনেক সময় শূন্য ছিল, দীর্ঘদিন শূন্য ছিল। তবে বেশ কবছর ধরে কিন্তু নিয়মিত একজন কাউকে দেওয়া হয়। তো স্বাস্থ্য বিভাগের এইসব কাণ্ড কারখানা খুব লজ্জাজনক আর কি, দুঃখজনক। এত তো জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে, আমরা সেবা প্রদানেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি। কারণ 30 কোটি টাকা এবং ভেতরে যা তথ্য আছে দুদকের প্রমাণে, মানে আরো 30 কোটির চেয়ে আরো অধিক বিষয় এখানে জড়িত আছে, থাকতে পারে নাকি আরো বেশি। এত বিশাল অ্যামাউন্ট ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু কোনো তদারকি এই পর্যন্ত ছিল না। আচ্ছা, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই পৌরসভার যে বিষয়টা, ওএমএস ডিলাররা কালো বাজারে যাচ্ছে, এই যে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো এটা যদি আমার মনে হয় এটা সস্তায়, বিশেষ করে মধ্যবিত্ত গরিব তাদের খাওয়া জন্য সরকার ব্যবস্থা করছে তাদের সুবিধার জন্য, কিন্তু আমাদের এই ডিলারদের জন্য সরকারের পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে লোকজন তো জানে না সরকার যে ব্যবস্থা করেছে, বাইরে ওরা বাইরে থেকে সরকারকে গালি করছে, সমালোচনা করছে, কিন্তু খাচ্ছে ডিলাররা। তো এটাও একটা মানে ভালোভাবে তদন্ত হওয়া দরকার। যদি ডিলাররা করেই থাকে এরকম, তাহলে সেই ডিলারশিপগুলো বাদ দেওয়া দরকার, এবং যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ একটা জনগণ যদি জনগণের সুবিধার জন্য যে সরকার যে সুযোগ সুবিধাগুলো সেটা যদি জনগণের কাছে না পৌঁছায়, সরকার তো এই ডিলারদের মাধ্যমে দীর্ঘদিন ধরে চাল না থাকলে আটা বরাদ্দ করছে বিভিন্ন বিষয়ে। তবে খাদ্য বিভাগ এবং গুদাম, খাদ্যের গুদাম এখানে অফিসিয়ালি মানে এটা একটা অনেকটা দুর্নীতির আকারে হয়েছে বলা যায়। এটাকে ভালোভাবে ওইটাকেই মূলত তদারকিতে নিয়ে আসা, এখন ওটাকে তদারকি করতে, গুদামের ঘটনা তদারকি করতে আমার জেলা খাদ্য কর্মকর্তাকে দিলে হবে না, এরা কিন্তু সংশ্লিষ্ট একটার সাথে একটা যোগসাজসটা করে, তারা নিজেরা করে না, ডিলাররা করে, দোকানে ঠিক রাখে, এখানে ঠিক রাখে। রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য 3টি সংস্থার কথা বলা হয়েছে। এই বিষয়টা 3টি নাম জানি, মুসলিম এইড, তারপরে একটা মুসলিমে MSF, SCF এবং মুসলিম এইড। এটা এগুলোর ব্যাপারে তো বেশ কিছুদিন ধরে সরকার বিভিন্ন সময় মানে তাদের কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলেছিল, কারণ তারা রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে, সেটাই মানে জঙ্গিবাদের মধ্যে করা হচ্ছে কিছুটা এরকমও। সেজন্য এদের বিরুদ্ধে বলেছিল। আমার মনে হয় এটা আন্তর্জাতিক চাপ আছে সরকারের উপরে, ফলে সরকার ওটার মধ্যে কোনো ব্যবস্থা নেই, যেমন রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, এদের ব্যাপারে মানে তৈরির ব্যবস্থা নিতে পারছে না। সরকার তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মানে সময় দিয়েছে যে কাজ চালিয়ে যাক, কিন্তু 1 বছর পেলে কি হবে? 1 বছর পেলে এটা যে মায়ানমার সাথে একটা এখন ভালো সম্পর্ক হয়েছে, তারা আগের দেওয়া তালিকা 2000 কত আছে পরীক্ষা করেছে, তাদের নাগরিক বলেছে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে ফিরিয়ে নিলে আমরা আরো আলাপ আলোচনার মাধ্যমে আরো ফিরিয়ে দিতে পারবো। কিন্তু এই সংস্থাগুলো তো এবং তারা ওদের দেবে না, মাঝখানে আবার বিদেশি কিছু নিয়ে যাওয়াতে
ওটা লোক দেখাচ্ছে, রাজা তোমাদের বিদেশে নিয়ে যাবো, ছেলে মেয়েদের ইংরেজি শেখাচ্ছে করে। তো এটা মূলত সাহায্য সংস্থা এবং ইংরেজের রাজত্ব হয়ে গেছে এখানে। এখানে কি সরকার কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারছে না? বুঝতে পারছেন তো আমাদের অবস্থা, আমাদের মতো দেশের অবস্থা তো বুঝে না। আমরা তো আর পার্শ্ববর্তী দেশ ভারত না মায়ানমার না, আমরা বিভিন্নভাবে নির্ভরশীল। তবে একটা জিনিস মানে আপনার প্রশংসা করতে হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিভিন্ন কাজে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান বা সরকার বোধ হয় যে বৃহৎ শক্তিগুলোকে আমেরিকায় এগুলোকে কাজ করছে সাহসিকতার সাথে। এখানে হয়তো সেটা করবেন, কিন্তু হয়তো তাদের কিছু কাজ কারবার আছে, হয়তো সেটার জন্য বলেছে তা 1 বছর সময় দিয়েছে, এটাও হতে পারে। দৈনিকে বাকখালী পুলিশ কর্মকর্তাকে কলাতলিতে জমিসহ বাড়ি তৈরি করে দিয়েছে শীর্ষ ভূমিদস্যু ইলিয়াস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিক্ষেত্র সরিয়ে নেওয়ার খবর, সৌদি দূতাবাস গ্রাহকের হুমকি আহলে সুন্নাতের। মিঠাছড়ির 3 গ্রামে ডাকাতি বৃদ্ধি, মসজিদের মাইকে ডাকাতি প্রতিরোধের ঘোষণা না দিতে মুয়াজ্জিনকে হুমকি। প্রধানমন্ত্রীর সঙ্গে নজরুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎ। এই কর্মশালায় জেলা প্রশাসক দুর্যোগ মোকাবেলার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। দৈনিক সমুদ্র বার্তা সম্প্রচার মাধ্যমের দায়বদ্ধতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, বলেছেন প্রধানমন্ত্রী। ভোটার তালিকা হালনাগাদ, রোহিঙ্গাদের বিষয়ে সতর্কতা থাকার আহ্বান। বৈশ্বিক সক্ষমতা সূচকে এগিয়েছে বাংলাদেশ। কক্সবাজারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক। দৈনিক কক্সবাজার বার্তা হাসিনাকে উৎখাতে মার্কিন তৎপরতা। দক্ষিণ মিঠাছড়ির 3 গ্রামে ডাকাতি বৃদ্ধি, পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি। কক্সবাজারের প্রেস ইনস্টিটিউটের কর্মশালা শুরু। দৈনিক আজকের কক্সবাজার জেলায় 1,500 আনন্দ স্কুলে হরিলুট। সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাসী, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে 71 বিধিতে দেওয়া বক্তব্যে আশিকুল্লাহ রফিক এমপি। মহেশখালী ও কুতুবদিয়ায় ফায়ার সার্ভিস চালুকরণ। কক্সবাজার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কর্মশালায় জেলা প্রশাসক, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্যোগ এলাকার মানুষকে ব্যাপকভাবে সচেতন করতে পারে। আপনাদের সংবাদপত্রের বিষয়ে একটা আসছে, একটা কর্মশালা উদ্বোধন করেছেন যে মাননীয় জেলা প্রশাসক। এই বিষয়ে তাদের যে জনগণকে বিভিন্নভাবে, শুধু দুর্যোগের বিষয় না, বিভিন্নভাবে সচেতন করার কথা বলেছেন। পাশাপাশি সরকার আবার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা বিশেষে এই ধরনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বিক বিষয় নিয়ে আপনার ব্যাপারে আছে, দুটো নিয়ে আছে। সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চায় বিশ্বাসী বলছেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটা গ্রুপ এটা সমালোচনা করছে যে সেটা গণমাধ্যমের কন্ট্রোলের জন্য করা হচ্ছে। আমরা যদি শুনি, আমরা তো এইসব পত্রিকায় দেখে আমাদের যে ইউনিয়নের নেতারা আছেন তাদের সাথে বা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন ঢাকায়, তাদের সাথে যোগাযোগ করে এখানে তারা বলছে যে যারা এটা কন্ট্রোল বলছে, এটা রাজনীতির খাতিরে, বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তাদের কথা হলো যারা সমালোচনা করছে তারা এখনো ওই নীতিমালাটা পড়েই দেখেনি। পরে দেখলে সরাসরি এটা বলতো না, ঠিক আছে অন্য কোনো প্রস্তাব থাকলে, নতুন প্রস্তাব থাকলে, এটা তো এখনো আইন হয়নি, নতুন প্রস্তাব থাকলে নতুন প্রস্তাবটা না দিয়ে সমালোচনা শুরু করি কেন আমরা? মাঠে বক্তৃতা এটা কেন আসে? মাঠে বক্তৃতা তো অনেক সমস্যার কথা আসতে পারে, এটা তো কোনো দরকারি জিনিস না তাদের জন্য। আসল কথা হচ্ছে তারা এটা ভালো করে পড়লে, এটা আমি দেখেছি, আমি পুরো করতে পারিনি। জনকণ্ঠে গত কয়েকদিন আগে পুরো নীতিমালাটা ছাপিয়ে দিয়েছে, যেটা আমার কাছে আছে। আমি কিছু তো পড়েছি, বাকিটা করতে পারিনি, তো কাজে আমি সেই জন্য মানে নিজেই বলতে পারছি না। তবে ওরা বলে যে বন্ধু বান্ধবরা, তারা বলে যে না এটা তেমন না, এটা মূলত সম্প্রচার নিয়ে বিশেষ করে এটা হয়েছে। সেটাই, কিছু তো নীতিমালা অবশ্যই থাকতে হবে, একেবারে নীতিহীন ভাবে তো একটা প্রতিষ্ঠান তো চলতে পারে না। আপনার কিছুদিন আগে থেকে, কারণ সংবাদপত্রের এবং বিভিন্ন অনলাইন টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, সবকিছুই তো অনেক প্রসার হয়েছে। একটা নীতিমালা না থাকলে তো স্বাভাবিকভাবে, কারণ আর কিছু যদি না থাকে বা না করে সরকার, তাও তো হচ্ছে না। এমনি পুরো স্বাধীনতা দিয়ে দেখেছে, কিন্তু দেখা গেছে যে স্বাধীনতা অপব্যবহার হচ্ছে, যথেষ্ট অপব্যবহার হচ্ছে, যাতে আইন জেলা প্রশাসন কিছু করতে না পারে, অসহায় হয়ে বয়ে রয়েছে, যেহেতু অপব্যবহার হচ্ছে কিছু বলতে পারছে না। এরকম যদি একটা নীতিমালা হয়, নীতিমালাতে যা থাকে তা পর্যালোচনা করেই গণমাধ্যম চলবে।
সেটা কোনো আপত্তির কিছু থাকতে পারে না। তারা যেটা বলছেন যেটা যদি সত্য হয় তাহলে তারা পরে ভালো করে তারপরে প্রস্তাব দিক না, তার বিকল্প প্রস্তাব দিতে পারে। এই বিধিটা এভাবে না করে ওভাবে করলে ভালো হয়। রাস্তায় নামতে হবে কোনো কথা নেই। আরেকটু সংবাদ দেখতে পাচ্ছি, হাসিনাকে উৎখাত মার্কিনরা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন বর্তমান সরকার খুব সাহসিকতার সাথে আমাদের মুরব্বী রাষ্ট্রগুলোকে ইয়ে দেখাচ্ছে, এই ধরনের একটা যুক্তরাষ্ট্রকে আমাদের বাংলাদেশে এ পর্যন্ত কোনো সরকার বুড়ো আঙুল দেখাতে পারে না। সেটাই, এটা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। এবং গতকালকে পরশুদিন আমরা টেলিভিশনে দেখলাম আমরা সংসদ অধিবেশনে ওই এর জন্য নিন্দা প্রস্তাব, ওই গাজার বিষয়টা, ইসরায়েলের প্রধানমন্ত্রী যে সাহসিকতার সাথে বক্তব্যটা রেখেছেন আসলে অত্যন্ত না, এটা তো অনেক 100% সত্য বিষয়। এটা তো একটা মানে কি বলবো অমানবিক বলে তো কম বলা হয় বলতে পারবো, এর বর্বর বলা দরকার এদেরকে। যে অবস্থা করছে একটা রাষ্ট্র আমেরিকা সমর্থন নিয়ে সারা দেশ মুখ বুঝে বসে থাকবে, এটা তো কোনো মানে হয় না। সেটাই আমেরিকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব বাংলাদেশে একটা পুলিশের গায়ে এত মারছে, পুলিশকে মারছে, সেটা নিয়ে কথা বলবে না, বিরোধী দলের নেতা করবে একটাই পাগল হয়ে যায়। এই জিনিসটাই আসলে তাদের দ্বিমুখী নীতিটাই ব্যাপারটা হয়েছে। তাদের ওখানে কি মানবতা বিরোধী কাজ কম হচ্ছে, তাদের কিন্তু দর্শন কম হচ্ছে, তাদের কিন্তু খুন কম হচ্ছে। সেটাই। আরেকটা দেখতে পাচ্ছি আমরা বৈশ্বিক সক্ষমতার সূচকে এগিয়েছে বাংলাদেশ, এটা আমাদের জন্য একটা পজিটিভ সংবাদ। আপনার এত হরতাল, এত আন্দোলন, এত কিছুর পরে বৈরিতার পরেও আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নিচ। এটা একটা মানে বিশ্বাসই হওয়া যায় না, বিশ্বাস করা যায় না যে এইভাবে কিভাবে হচ্ছে। এবং আমাদের কৃষি ব্যবস্থায় দেখেন আমরা সাকসেসফুল সেদিক দিয়ে আমি দেখেছি আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, কৃষি ব্যবস্থাটা কিন্তু খুবই চমৎকার থাকে, কৃষি এবং আর্থিক কাঠামোটাও ঠিক থাকে। এটা নিয়ে একটু সমস্যা হয়। সমুদ্র কণ্ঠ, জেলা খাদ্য বিভাগের ঠিকাদার নিয়োগের সুপারিশে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য, ইয়াবা তৈরির যন্ত্র সহ ধরা পড়া গাড়িটি কাজে ফিরেছিল সেদিন। ডিসিএসপির কাছে নয়, পাঠকের কাছে হিরো হতে চাই। ঈদ করে মুক্তিপণ দিয়ে ছাড়া পেল অপহৃত দুই কৃষক। কক্সবাজারের 20 দলীয় জোটের প্রতিনিধি সভা আজ। দৈনিক হিমছড়ি, বাংলাদেশের মাথায় 2 লাখ কোটি টাকার বিদেশি ঋণ। আজ 20 দলীয় জোটের প্রতিনিধি সভা। ঈদ করে 1 লাখ টাকা মুক্তিপণ আদায়, 2 পান ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। দৈনিক সৈকত, বিএনপির দাবি হুমকিতে পাত্তা নেই, প্রতিহতে প্রস্তুত আওয়ামী লীগ। আকাশ থেকে মাটিতে, বাইতুল জামে মসজিদের নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তাবন করলেন পীর কুতুবউদ্দিন। টেকনাফে ভোর রাতে বিকাশ এজেন্টের দোকানে ডাকাতি, 11 লাখ টাকা লুট। দৈনিক আপন কণ্ঠ, উচ্ছেদের পরেও দখল হচ্ছে বাকখালী। কক্সবাজার শহরে গ্যাস বিক্রি নিয়ে গলাকাটা বাণিজ্য। ঈদগড় 22 জনমনে আতঙ্ক, মিঠাচুরিতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। আচ্ছা, এই ডাকাতির বিষয়টা সর্বত্রই দেখা যাচ্ছে। দেখুন আমাদের পার্শ্ববর্তী মিঠাচুরিতেও দেখা, কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে খুব আলোচিত হচ্ছে। ঈদগড় 22 বিষয়টা তো আছে, টেকনাফেতেও আছে। এর মধ্যে কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। আর আমি বুঝি না কেন যে ঈদগড়ের এবং ঈদগড় সড়কে যে কেন ডাকাতিটা বন্ধ করতে পারছে না পুলিশ, এটা আমাদের বোধগম্য নয়। কারণ বারবার ডাকাতি হচ্ছে, পত্রিকায় ডিটেলস তারপরও তারা বলতে টহল দিচ্ছে, আমরা দিকে গেলে দিকে হয়ে যায়, এটা তো কোনো কথা নয়। পুলিশ টহল দিতে সহজে ডাকাতি থাকবে, মানে আশেপাশে থাকবে, এটা তো বিশ্বাসযোগ্য না। সেটাই। গ্যাস বিক্রির গলাকাটা বাণিজ্য, এটা তো আমাদের নাগরিক ব্যাপার হয়ে গেছে। এখন এটা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? পরিত্রাণ তো আমরা পাবো না, যেহেতু এটা ডিলারের মাধ্যমে আমাদের কিনতে হয়। নিজেরা যদি এটা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা কি? অনেক সময় 1,500 এখানে বেড়ে যায়। আমি বলি এটা বললে হতো পাবলিক আমাকে গালাগালি করবে। আসল কথা হচ্ছে এখানে যে বাড়ে, এরা তো চিটং থেকে অন্য কাছ থেকে নিয়ে আসে। এদেরকে কিন্তু সরাসরি ডিপো থেকে দেয় না, সাপ্লাই দেয় না। তো ওদের কাছ থেকে একবার বেশি দামে নিল, তারপরে ট্রান্সপোর্ট খরচ আছে, সেটা করলো। এইসব মিলিয়ে
ওটা দাম বেড়ে যায়, তারা আরো কিছু যোগ করে আরো বেশি সেটাই না। ওখানে চট্টগ্রামের যারা যে কথাটা বলছিলেন, যারা অরিজিনাল যারা ডিলার, তারাই আসলে দামটা নিয়ে এই বিষয়টা এখন ওই বোঝাটা আমাদের গাড়ি চাপিয়ে দেবে। তো জনাব প্রিয়তোষ পিন্টু, আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ ও পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনা যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনার সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।